আমার পিছে দিয়ে যে জলপ্রপাতটা দেখতে পাচ্ছি, এটা পৃথিবীর সবচেয়ে উঁচু অভ্যন্তরীণ জলপ্রপাতগুলোর একটি, এবং সব গাছপালাগুলোর মাঝখান দিয়ে একটা সরু করে কিন্তু একটা লম্বা হাঁটা পথ চলে গেছে। এই দেখেন মেরিনা বে স্যান্ডস। প্রিয় দর্শক, দুর্নীতির তালিকা এশিয়ার সবচেয়ে নিচে থাকা দেশ সিঙ্গাপুর ভ্রমণের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। সিঙ্গাপুরের মানুষ প্রচণ্ড উন্নত জীবন যাপন করে। এ দেশের ৬০ লক্ষের কাছাকাছি অধিবাসীর জন্য প্রায় ৭০ লক্ষের উপরে গাছপালা আছে। আর আজকে আপনাদেরকে দেশের প্রচণ্ড সবুজ একটি পর্যটন কেন্দ্র ঘুরে দেখাবো, যার নাম গার্ডেন্স বাই দ্য বে। এরপর আমরা বিশ্ববিখ্যাত মেরিনা বে স্যান্ডস দেখব, আর শহরের আরও কিছু জায়গা ঘুরে এই পর্বের সমাপ্তি টানব। পর্ব শুরু করার আগে জানিয়ে দিচ্ছি, আমার এই ভ্রমণের আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। নতুন একটি দিনে নতুন একটি ভ্রমণ গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে সিঙ্গাপুরের একদম কেন্দ্রীয় চত্বরে মেরিনা বে স্যান্ডসের একটা পাশে অবস্থান করছি। দেখেন ঠিক আমার এই কোণা বরাবর উত্তরমুখী মেরিনা বে স্যান্ডস, সে বিশাল অট্টালিকা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি এখান থেকে। আপনারা ইতিমধ্যে জানেন গতকালকে কিন্তু মেরিনা বে স্যান্ডসের ছাদ থেকে নেমে আসতে হয়েছিল। আজকে সন্ধ্যার টিকিট কাটা আছে, তবে আজকে সারাটা দিনের ভাগে আমি ঘুরে দেখব হচ্ছে বিখ্যাত গার্ডেন্স বাই দ্য বে, সুপার ট্রি গ্রোভ, এগুলোর অন্তর্ভুক্ত যে ক্লাউড ফরেস্ট আছে, আর যে সকল আয়োজন আছে আমি সেগুলো ঘুরে ঘুরে দেখব। আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ইতিমধ্যেই কি কি আকর্ষণ আছে সব কিছুর একটা চার্ট দেখা যাচ্ছে। আর আমি কিন্তু বের হয়ে আসছি পিছের ওই যে দেখতে পাচ্ছি মেট্রো স্টেশনটা থেকে। স্টেশনটার নাম হচ্ছে বে ফ্রন্ট স্টেশন, এবং এটা থেকে নামলে আপনি এক পাশে মেরিনা বে স্যান্ডস পাচ্ছেন, একটা পাশে হচ্ছে আপনি গার্ডেন্স বাই দ্য বে পাচ্ছেন। এই দেখেন লিখে রেখেছে শাটল সার্ভিস, ফ্লাওয়ার ডোম, ক্লাউড ফরেস্ট, সুপার ট্রি গ্রোভ। সব কিছু কিন্তু আমাকে এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে। হাঁটতে থাকি এই পথ ধরে। সবুজের সমারোহের মাঝে দিয়ে সামনের দিকে হেঁটে চলছি। যত আগাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। দর্শক, পর্দায় দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের গার্ডেন্স বাই দ্য বের জনপ্রতি টিকিট মূল্য। আমার ক্লাউড ফরেস্ট, ফ্লাওয়ার ডোম আর সুপার ট্রি অবজারভেটরির টিকিট কেটে রাখা আছে। জানিয়ে রাখছি, আপনি চাইলে অনায়াসে 2 থেকে 4 ঘন্টা পার করতে পারেন এই পর্যটন কেন্দ্রে। এখানে ছড়িয়ে ছিটিয়ে পাবেন লেক, ঝর্ণা আর অসাধারণ সব প্রাকৃতিক আর কৃত্রিম বৈচিত্র্য। আমি সর্বপ্রথম হেঁটে যাচ্ছি সুপার ট্রি অবজারভেটরির দিকে। পৌঁছে গেছি সুপার ট্রির নিচে, আর এটার এদিক দিয়ে একটা হাঁটা পথ আছে। ওকে, থ্যাংক ইউ। তাঁতানো রোদ থেকে ভেতরের দিকে ঢুকলাম, একটা লিফটের ধরে উপরের দিকে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দেখেন উপরে উঠছি যে একটা অ্যানিমেশন প্লেব্যাক করা হচ্ছে, মনে হচ্ছে যেন আমি একটা গাছের রাজ্যের মাঝখান দিয়ে ভেতরের দিকে যাচ্ছি। হ্যাঁ, হাই, থ্যাংক ইউ। আমি উপরে এসে পৌঁছে গেলাম। এই যে এখান থেকে দেখেন মেরিনা বে স্যান্ডসের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তার পাশ দিয়ে যে পুরো যে বাগান অঞ্চলটা, সব কিছু দৃশ্য সুন্দর করে চোখে পড়ছে। যদি শুধু উপরের এই পর্যবেক্ষণিকার কথা বলি, তাহলে এখানে কিন্তু খুব বেশি কিছু দেখার নেই। উপরের জায়গাটা কিন্তু খুব ছোট। এখানে একটা বসার ব্যবস্থাপনা করা আছে, আপনি একটা 360 ডিগ্রি দৃশ্য দেখতে পাচ্ছেন। তার ভিতর দিককার জলপথ দেখা যাচ্ছে, অনেক জাহাজ ওখান দিয়ে চলছে। আমি গুগলে সার্চ করলে ওটাকে দেখাচ্ছে হচ্ছে মেরিনা বে, আর এই মেরিনা বের ধার ধরেই কিন্তু মেরিনা বে স্যান্ডস। এগুলো সম্পূর্ণ সামগ্রিকভাবে হয়তো একটা মেরিনা বে কোনো প্রকল্প হয়ে থাকতে পারে। তো এইখানে 18টা সুপার ট্রি আছে। এই 18টার ভিতরে একটা বড় সুপার ট্রির উপরে কিন্তু উঠলাম, আর এইটুকুর ভেতরে আসলে 12টা সুপার ট্রি সরাসরি হচ্ছে আপনার চোখে পড়বে। আমার মনে হচ্ছে নিচ থেকেই কিন্তু সুপার ট্রি দেখতে ভালো লাগছে বেশি। উপর থেকে আসলে সুপার ট্রিকে আলাদা করে বোঝার খুব বেশি কিছু নেই। এখানে যদি সুন্দর কিছু হয়ে থাকে তো সেটা হচ্ছে যে এখান থেকে আপনি মেরিনা বে স্যান্ডসটাকে দেখছেন। হয়তো এরকম দুপুরের মৌসুমের থেকে আপনার একদম বিকালের যে সূর্যাস্তের সময়টা বলেন বা সন্ধ্যার সময়টা, সেই সময়টা ভালো লাগতে পারে বেশি। সেই সময়টা অবশ্য আমি কিন্তু থাকবো হচ্ছে ওই উপরের ওই অবজারভেশন ডেকে আর কি। নিচের দিকে যাই, আমার মনে হচ্ছে যে এই জায়গাটা আকর্ষণীয় হবে বেশি। এখন ঘুরে ঘুরে এই সুপার ট্রিটার পাশ ধরে হচ্ছে হাঁটবো।
এই অবজারভেটরির মধ্যভাগে যে হাঁটা পথ আছে তা কিন্তু একটা ক্যাফেটেরিয়ার পাশ দিয়ে ঘুরে গেছে। আপনি চাইলে সে ক্যাফেটেরিয়া বসে হালকা পাতলা খাওয়া দাওয়া সারতে পারেন। $6.5 করে কফি নিলাম, যে কফিটা আমি পাশের দৃশ্য দেখতে দেখতে খাবো। বের হয়ে আসলাম সেই সুপার ট্রির যে মাঝখানে সবচেয়ে বড়টা আছে তার বাইরের যে দরজাটা দিয়ে। এখান থেকে কিন্তু দৃশ্যটা দেখতে ভালো লাগছে বেশি। আমার আশপাশ দিয়ে কিন্তু 12টা সুপার ট্রি আছে, 2টা গাছের মাঝখান দিয়ে দেখছি একটা সংযোগ আছে, এখানে একটা হাঁটা পথ আছে। এটাকে বলে হচ্ছে ওসিবিসি স্কাইওয়ে, এবং সেটার টিকিট আমার কাটা নেই। আমার ধারণা ছিল যে এই অবজারভেটরি কাটলে মনে হয় ওটা পাওয়া যায়, তো সেই হিসেবে আমি যদি এখানে উঠতে চাই তাহলে আমাকে নতুন করে আবার টিকিট কাটতে হচ্ছে। ওটাও $14 সিঙ্গাপুর পড়বে। এটা বিশেষত্ব হবে হচ্ছে যে আপনি গাছগুলোর মাঝখান দিয়ে হাঁটছেন, ওই ব্যাপারটা উপভোগ করতে চাইলে আপনি এখানে উঠেন। এই মুহূর্তে $14 করে নতুন টিকিট কেটে স্কাইওয়ে উঠতে যাচ্ছি। উপরে ওঠার আগে তারা একটা নির্দেশনা বেঁধে দেয় যে মাত্র 15 মিনিট আপনি উপরে থাকতে পারবেন। একটা সিঁড়ি আছে দেখা যাচ্ছে, কিন্তু এই সিঁড়িতে মনে হয় উঠতে দেবে না, যে আটকায় রেখেছে, লিফটে যেতে হবে। We would appreciate it if you could keep your experience to 15 minutes so others can have a chance to enjoy the attraction. চলে আসছি। চমৎকার, দেখেন গাছগুলোর দৃশ্য দেখছি। উপরতলার হাঁটা পথটা মনোরম, সরু একটু পথ। আপনি গার্ডেন্স বাইতাবের লাখখানেক গাছের সমারোহকে দেখতে পারবেন। পরিবেশ দেখে যা বুঝলাম, রাতের বেলায় যখন গাছগুলো জ্বলে উঠবে তখন এই পথের অনুভূতি হবে আরো মোহময়ী। দিনের বেলায় সিঙ্গাপুর শহরের শৈল্পিক সৌন্দর্য চোখকে প্রশান্তি দিচ্ছে। ওখান থেকে হেঁটে 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 কিন্তু এই পর্যন্ত এসেছি। দর্শক, চলুন এই আকর্ষণের চমৎকার বাগান অঞ্চলের মাঝে দিয়ে কিছুক্ষণ হেঁটে হেঁটে পরের গন্তব্যের দিকে যাই। ইনারা চেষ্টা করেছেন পার্কের প্রতিটি অঞ্চলে ভিন্ন ভিন্ন চেহারার প্রতিফলন ঘটাতে, যেন আপনার মনে একঘেয়েমি না আসে। জানিয়ে রাখছি, পুরো পার্কটা প্রায় 250 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং পার্কের মাঝে হেঁটে বেড়াতে কোনো টাকা লাগে না। সিঙ্গাপুর নিজেকে একটি বাগান রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চাচ্ছে, আর তার অংশ হিসেবে তারা 2012 সালে পার্কের উদ্বোধন করেছে। এখন যে জায়গাটাতে এসে পৌঁছেছি, আমার একটা পাশ দিয়ে কিন্তু পথ চলে যাচ্ছে ক্লাউড ফরেস্টের দিকে, আর একটা পাশ দিয়ে ঠিক ক্লাউড ফরেস্টের মুখোমুখি আছে হচ্ছে ফ্লাওয়ার ডোম। তো এগুলোর যদি আপনি টিকিট কাটতে চান, টিকিট মূল্য পড়বে হচ্ছে $32 সিঙ্গাপুর, প্যাকেজ টিকিট, দুটাতেই ঢোকার জন্য একসাথে। তো আমার আয়োজক প্রতিষ্ঠান তো আমার জন্য আগে থেকে টিকিট ব্যবস্থা করে রেখেছে, তো আমার এখানে লাইনে দাঁড়াতে হচ্ছে না। আর এদিক দিয়ে একটা টিকেটিং বুথ আছে, আপনারা যদি লাইন ধরে টিকিট কাটতে চান এপাশ দিয়ে ব্যবস্থা আছে। দেখেন এখানে মোটামুটি একটা লম্বা সিরিয়াল আছে। আমি আজকে ঢুকেছিলাম কিন্তু ম্যারিনা বে স্যান্ডসের সামনে, এদিকে কোথাও দিয়ে, এদিকে হচ্ছে মেট্রো স্টেশন। আচ্ছা, এটার পাশ দিয়ে দেখা যাচ্ছে ফ্লোরাল ফ্যান্টাসি, যেখানে আমি টিকিট কাটিনি এবং হয়তো আমি এখানে ঢুকছি না। এখান থেকে কিন্তু আজকে যে লেকটা দেখলাম, এই লেকের পাশ দিয়ে তারপরে ব্রিজ পার করে গেলাম হচ্ছে সুপার ট্রি গ্রোভ দিয়ে। এই পুরো অঞ্চলটা কিন্তু হেঁটে হেঁটে ঘুরে দেখলাম। তারপর এখান দিয়ে হেঁটে আমি আসছি হচ্ছে এখন এখানটাতে। এখানেই হচ্ছে একটা ক্লাউড ফরেস্ট, এটা হচ্ছে ফ্লাওয়ার ডোম, এবং আমি এখন এ পাশ দিয়ে ভেতরের দিকে ঢুকবো। এই যে আমার টিকিট কিউআর কোড দেওয়া আছে। ক্লাউড ফরেস্ট, ভেতর থেকে একটা প্রচণ্ড ঠান্ডা বাতাস আসছে, মানে আপনার মনে হবে যে আপনি খুব কষ্টের কোনো জায়গা থেকে খুব সুখের একটা কোনো জায়গায় প্রবেশ করছেন। এবং প্রবেশ করার সাথে সাথে আপনি দেখবেন কৃত্রিমভাবে তৈরি এই জলপ্রপাত। সোয়া 100 ফুট উচ্চতা থেকে গড়িয়ে পড়ছে চমৎকার এই জলপ্রপাত। সিঙ্গাপুরের এই বিখ্যাত ক্লাউড ফরেস্ট পৃথিবীর অন্যান্য প্রাকৃতিক মেঘবনের মতন ঠান্ডা পরিবেশ তৈরি করে রেখেছে। আর এখানে যে গাছপালার সমারোহ আছে তা ভূপৃষ্ঠ থেকে 6000 ফুট উপরে উঠলে যে রকম ঘন জঙ্গল দেখা যায় তাদেরই প্রতিভূ হয়ে আছে। এখানে থাকা অবস্থায় প্রচুর পরিমাণে পানির ঝাপটা কিন্তু আপনার গায়ে এসে লাগবে। আমি যেখানে দাঁড়ায় আছি, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে
আমি কোনোভাবে এই জায়গা থেকে বের না হই। একে তো কৃত্রিমভাবে বলি বা কিভাবে বলি, এখানে কিন্তু একটা ঠান্ডা পরিবেশ তৈরি করে রাখা আছে, তার মাঝে রাখছে হচ্ছে গায়ে গুড়ি গুড়ি পানির ছিটা, খুব ভালো লাগছে। দেখেন একদম পুরোটা কিন্তু কাচের আচ্ছাদন, স্টিল আর কাচের মেলামেশা এখানে দেখতে পাচ্ছি। আর সেই উপর থেকে ঝরঝর করে কিন্তু এই ঝর্ণা গড়িয়ে গড়িয়ে পড়ছে। যেতে হবে হচ্ছে ওই সামনে, আর এই সামনে দিয়ে হয়তো ঘুরে ঘুরে এদিক দিয়ে বের হয়ে আসবো। আমি মাঝখান দিয়ে দেখছি কিন্তু কিছু লোকজন ওই যে ওদিকে কিন্তু গেছে, তার মানে হয়তো উপরের দিকে ওঠারও ব্যবস্থা থাকতে পারে। দর্শক, এখন যে পথ ধরে হাঁটছি তা আমাদেরকে ঘুরে ঘুরে উপরের দিকে নিয়ে যাবে। উপরে একবার উঠলে ক্লাউড ওয়াকে গিয়ে পৌঁছাবো। এই সমগ্র ক্লাউড ফরেস্ট 1.5টা ফুটবল মাঠ সমপরিমাণ জায়গা জুড়ে আছে। দেখেন পরিবেশটা কীরকম বানিয়ে রেখেছে। এখান থেকে মনে হচ্ছে একটা সবুজের দেয়াল উঠে গেছে। এই দেয়ালের উপরেই হচ্ছে সে হাঁটা পথ, আর আমাদেরকে এখন একটা সিরিয়াল ধরে আগাতে হচ্ছে। এখানে যে দেখেন পাশ দিয়ে বাউন্ডারি দেওয়া আছে, এগুলো দিয়ে ঘুরে 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 একটা পর্যায়ে লিফট ধরতে হবে। দেখা যাচ্ছে লিফট টু লস্ট ওয়ার্ল্ড। একবার উপরের তলায় পৌঁছালে বিভিন্ন পদের অর্কিড, সাদা পার্সিয়ান ফুলসহ নানা জাতের ফুল আর গাছপালা আপনাকে মুগ্ধ করবে। নিচের তুলনায় উপরতলার তাপমাত্রা একটু বেশি মনে হলো, তার পাশাপাশি উপরে ফুলের সমারোহ চোখে লাগছে বেশি। এখন আমরা ক্লাউড ওয়াক ধরে হাঁটছি এবং উপর থেকে যে দৃশ্যটা দেখছি নিচের, ঠিক ওইখান দিয়ে নিচে হাঁটতে হাঁটতে কিন্তু একটা পর্যায়ে উপরের দিকে উঠে আসলাম। এবং এটা যে প্রায় 10 তলা দালানের কাছাকাছি উচ্চতা আছে, এটা উপরে ওঠার পরেই আসলে এটার উচ্চতাটা সঠিকভাবে বুঝতে পারছি। এখানে না চারপাশে অনেক পদের গাছপালা দেখা যাচ্ছে এবং বেশিরভাগ গাছপালাই কিন্তু অপরিচিত। বিভিন্ন পদের অর্কিডের পাশাপাশি আরও অনেক পদের পাহাড়ি বৃক্ষ আছে, যেসব বৃক্ষ সমুদ্র পৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উপরে, যেসব জঙ্গলের ভিতরে মেঘ প্রবেশ করে, এই রকমের জঙ্গলে এই ধরনের বৃক্ষগুলো পাওয়া যায়। সেটাকে কিন্তু তারা এখানে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। এখানে দেখছি ওয়াটারফল ভিউ ক্রিস্টাল মাউন্টেন ওয়ে আউট, এই পথে যেতে বলছে, তার মানে জলপ্রপাতকে আমি আরেকবার দেখতে পাবো। এ পাশ দিয়ে এটা গড়ায় গড়ায় নিচের দিকে পড়ছে। আমার এ পাশ দিয়ে দেখতে পাচ্ছি ওই সে একই জলপ্রপাতটা আমরা এখন প্রায় 10 তলা উচ্চতা থেকে দেখছি। আমাদেরও এই দৃশ্যপট থেকে আরও কিছুটা উঁচু থেকে কিন্তু এটা গড়ায় গড়ায় নিচের দিকে পড়ছে। এবং দৃশ্যটা দেখাই নিচের, এই যে ওই নিচে ছিলাম আর এখন এই উপরে এসছি। এখান থেকে অনেক মানুষজন, হ্যালো, হাই হাই। এখন এপাশ দিয়ে দেখা দেখছি ট্রি টপ ওয়াক, এই সোজা যেতে হচ্ছে। অসাধারণ পরিবেশ তৈরি করে রেখেছে, একদম সত্যি কথা অসাধারণ। মানে একই জিনিস, এটা ছোট জায়গায়, যদিও বলা হচ্ছে এটা অনেক বড় জায়গা, কিন্তু দিন শেষে আপনি তো 4 দেয়ালের মাঝে বন্দি। তারপরেও দেখেন পুরা প্রাকৃতিক বৈচিত্র্যের মাঝে কৃত্রিমতা, নাকি কৃত্রিমতার মাঝে প্রকৃতি, সব কিছুকে নিয়ে এমন সুন্দর মেলবন্ধন করেছে তারা। আমি যথেষ্ট মুগ্ধ হচ্ছি। ওই যে ওইগুলোই কিন্তু হেঁটে আসলাম। এখন আমি কিন্তু আসলে বের হবার পথ খুঁজছি। ক্লাউড ফরেস্ট দেখে মনে হচ্ছে এর যেন কোনো শেষ নেই। একের পর এক প্রদর্শনী চলছে, আর তা দেখে আমি শুধুই বের হবার পথ খুঁজছি। এটুকু বুঝলাম পরিবার নিয়ে আসার জন্য এটা ভালো জায়গা। পাখির কিচির মিচিরের কিন্তু আওয়াজ তারা ছেড়ে রেখেছে, আর বিভিন্ন কোনায় কোনায় আপনার পথ গিয়ে এরকম শেষ হয়ে যাবে। তারপরে আপনি হয়তো আবার আরেকটা দিক থেকে পথ ধরবেন। মজার একটা পরিবেশ তৈরি করেছে। শেষমেশ ওয়ে আউট, এই পথে শেষ হয়ে যেন হইল না শেষ। এখন আবার একটা সুভেনিয়ার শপ, কিছু কেনাকাটার ইচ্ছা নেই। ফ্লাওয়ার ডোম, লাস্ট অ্যাডমিশন 8:30 PM। দরজা খুলো। ফ্লাওয়ার ডোমে আসছি মানে একটা ফুলের রাজ্যে প্রবেশ করেছি। প্রথমে ওখানে স্ক্রিনে দেখাচ্ছিল ফুল,
আর এখন যেখানে আসলাম এটা একটা যথেষ্ট বড় অঞ্চল। এখানে হয়তো বিভিন্ন পদের ফুলের রাজত্ব হবে। আমি এখন হেঁটে হেঁটে ঘোরা শুরু করি। পঁচাত্তরটি অলিম্পিক সাইজ সুইমিং পুলের সমান আয়তন জুড়ে আছে 2 তলা ব্যাপী এই বিশাল ফ্লাওয়ার ডোম। 3332টি কাচের প্যানেল থেকে পর্যাপ্ত আলো ভেতরে প্রবেশ করছে, আর তাতে জ্বলে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় কাচের গ্রিন হাউস। এখানে দক্ষিণ আমেরিকান, অস্ট্রেলিয়ান, ক্যালিফোর্নিয়ান, ভূমধ্য সাগরীয় সহ নানা বৈশিষ্ট্যের বাগান আছে, আর মাঝে একটা চমৎকার ফুলের মাঠ আছে। 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখা হয়েছে ভেতরটা জুড়ে। এই জায়গাটা কাদের জন্য জানেন? যারা প্রচুর পরিমাণে গাছপালা, ফুল পাতা এগুলো পছন্দ করে, তারা আসলে খুব শান্তি পাবে এখানে ঘুরে। কিন্তু আমার কাছে আসলে এটার আগের যে প্রদর্শনীটা, অর্থাৎ ক্লাউড ফরেস্ট, ওটা ভালো লেগেছে আরও অনেক বেশি। বের হয়ে যেতে হবে, কারণ আমার পরবর্তী গন্তব্য হচ্ছে ম্যারিনা বে স্যান্ডসের ওই যে সেই ছাদের উপরটা। 1 ঘন্টার কিছু বেশি সময় আমি এখানে কিন্তু কাটালাম এবং খুব ভালো লেগেছে। তবে একটু আগেও বলেছি যে এর আগের যে আকর্ষণটা ছিল সেটা আমার কাছে ভালো লেগেছে বেশি। বেই ফ্রন্ট এমআরটি ওদিক দেখাচ্ছে। আমার হাতে আছে হচ্ছে 20 মিনিট। আমার ঠিক যেই সময়কার টিকিট বুক করে রাখা আছে ম্যারিনা বে স্যান্ডস, যে পিছে দেখা যাচ্ছে। আমি আবার এখানে একটা জায়গায় ঘুরপাক খাচ্ছি। এই জায়গায় দেখলাম তারা আবার ওই যে একটা বাগি রাইড দেয়। এই বাগি রাইডটার রিটার্ন হচ্ছে $3 করে চাচ্ছে, আর ওয়ান ওয়ে রাইড বলছে যে $2 মতন মনে হয় পড়বে। তো আমি কি কাটতে যাচ্ছিলাম, তারপরে বলছে তুমি আগে কাউন্টারে যাও, কাউন্টার থেকে কেটে আসো। অ্যান্ড কাউন্টারে গেলে যদি লাইন ধরতে হয়, ওটা সময় আমার হাতে নেই। তো দেখলাম যেহেতু ম্যারিনা বে স্যান্ডস এই যে এই পাশে, আমার মনে হয় যে 20 মিনিট যে সময়টা আছে, এই সময়ের ভিতরে আমি ওখানে পৌঁছাতে পারবো। ম্যারিনা বে স্যান্ডস বিশ্বের সবচেয়ে বিলাসবহুল রিসোর্ট কমপ্লেক্সগুলোর একটি। 2010 সালে উদ্বোধন হওয়া কমপ্লেক্সটি $5.6 বিলিয়ন আমেরিকান ডলার অর্থ খরচ করে তৈরি করা হয়েছিল। 57 তলা দালানের উপরে একটি বিখ্যাত স্কাই পার্ক আছে, যেখানে এই মুহূর্তে আমি যাচ্ছি। আর এই রিসোর্টে এই পর্যন্ত প্রায় 50 কোটি মানুষ ভ্রমণ করেছে। অসাধারণ দৃশ্য দেখছি। বাবা, বিশাল করেছে এখান দিয়ে, কি সুন্দর করে দেখা যাচ্ছে। এখন যেতে হচ্ছে স্কাই পার্ক অবজারভেশন ডেক, যেটা এই সোজা বরাবর হাঁটতে হবে। এখান থেকেও কিন্তু ম্যারিনা বে স্যান্ডসের বিশাল দালানের দৃশ্য খুব সুন্দর করে দেখতে পাচ্ছি। এই হাঁটা পথটা নিয়ে যায় হচ্ছে যে বে ফ্রন্ট এমআরটি স্টেশনটার আশপাশ দিয়ে, ওখান থেকে সোজা চলে যাচ্ছে এই ম্যারিনা বে স্যান্ডসের অবজারভেশন ডেক, যেটা সেই বরাবর একটা হোটেলের ওই নিচ দিয়ে একটা রাস্তা পড়ে, সেখানে টিকিট চেক হয়, তারপরে আপনাকে ভেতরের দিকে ঢুকতে হবে। এখান থেকে সিঙ্গাপুরের রাস্তাঘাট দেখা যাচ্ছে। এদেশের রাস্তাঘাট কিন্তু বরাবরই সবুজে আচ্ছাদিত থাকে, দেখতে খুব ভালো লাগে। চলে এসেছি স্কাই পার্ক অবজারভেশন ডেকে। এন্ট্রি ফর পিক টিকিট হোল্ডার্স অনলি, টাইম স্লট অ্যাডমিশন এভরি 15 minutes, 5 PM to 8:30 PM. Hi, good evening. হাই, Welcome to Sky Park. yes, okay, thank you. প্রবেশ করছি দ্বিতীয়বারের মতন ম্যারিনা বে স্যান্ডসের স্কাই পার্ক অবজারভেশন ডেকে যাওয়ার জন্য। পিছেরটা হচ্ছে টিকিট কাউন্টার। আমি বলে রাখি, এখানে টিকিট কাটতে আপনার খরচ করতে হবে হচ্ছে সিঙ্গাপুর ডলার 32 দুপুরের স্লটগুলোতে, আর পিক টাইমে হচ্ছে 36। Good evening. Hi, good Welcome to evening. Sky Park. Yeah. Oh, Hi. taking a holiday. Hello. Hello. Welcome to Sky Park. Okay. Please enjoy the view. Yeah. Yeah, thank you very much. sir. So I can stay until 9 yes, from 5 PM to 9 PM. 9 PM. Okay, thank you very much. But above 9 can already. Okay, sure. Thank you very much. Thank you very much. এখানে দেখা যাচ্ছে। Can I see your Hi. ticket, sir? Yes, I have got it here. Welcome to Sky Park. Thank you very much. Just wait for the welcome. Yeah, sure, sure. Thank you very much. এ পাশটা হচ্ছে, এখানে ছবি তোলা হচ্ছে। আমিও যখন যাব আমারও কিন্তু ছবি তোলা হবে এখানে। Okay. ওকে there you go. ওকে, থ্যাংক ইউ ভেরি Face মাচ। center, huh? Face the ওকে camera. ওকে। এখানকার উপায়টা হচ্ছে ছবি তোলা হবে। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম একটা রিসিট দেওয়া হবে, তারপরে
এটা এই যে ছবি তোলা হলো, সেটা আপনি যে কিউআর কোডটাকে স্ক্যান করিয়ে আপনি তাদের ওয়েবসাইট থেকে আপনার ছবি নিতে পারবেন। তাছাড়া প্রিন্ট করে নেওয়ার সুযোগ আছে, আমার মনে হয় সেটা হয়তো অতিরিক্ত খরচ পড়বে। তো টিকিট মূল্য আমি এখন যে যাচ্ছি এটা হচ্ছে 36, এবং এটা হচ্ছে সরাসরি কাউন্টার থেকে কাটা। আর গতকালকে টিকিটটা কিন্তু আমি যাদের মাধ্যমে বেড়াতে এসেছি, ট্রাভেল আর্কিটেক্ট নামের একটা প্রতিষ্ঠান, তারা আয়োজন করে দিয়েছিল। আপনারা কিন্তু আপনার সিঙ্গাপুর যাত্রায় ট্রাভেল আর্কিটেক্টকে বাছাই করতে পারেন। হ্যাঁ, তারা খুব সুন্দর করে ভালো মতন প্যাকেজ গুছিয়ে আপনার জন্য সিঙ্গাপুর যাত্রা আয়োজন করে দেবে। উপরের দিকে উঠি। যারা ছবি বাধাই করে নিতে চাবেন তাদেরকে এই জায়গায় যোগাযোগ করতে হবে। এই যে আপনার যেই কিউআর কোডটা দিয়েছে, এই কিউআর কোডটাই ব্যবহার করতে হবে ছবি নেওয়ার জন্য। চোখের সামনে দেখতে পাচ্ছি গার্ডেন্স বাই দ্য বে, ওই পাশেই হচ্ছে বে, ওখান দিয়ে জলপথ। সিঙ্গাপুরের যে প্রণালীটা আছে সে প্রণালী থেকে কিন্তু চ্যানেলের মতন জলপথ কিন্তু শহরের ভেতরে প্রবেশ করেছে, সেটা দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি গার্ডেন্স বাই দ্য বের চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে। এসব জায়গা দিয়ে বিভিন্ন জায়গার পরিচিতি সম্পর্কে লেখা আছে, যেমন ক্লাউড ফরেস্ট বি, এ দেখেন বি হচ্ছে এখানে, ফ্লাওয়ার ডোম, সুপার ট্রি গ্রোভ, ম্যারিনা বেস ক্রুজ সেন্টার, এটা হচ্ছে ওই পাশে পড়বে কোথাও। আর এই পুরো অঞ্চলটা জুড়েই কিন্তু আপনার গার্ডেন্স বাই দ্য বে। আপনারা যারা গত দিনের ভ্রমণ পর্বটা দেখেছিলেন তারা নিশ্চয়ই মনে রাখবেন যে আমি কিন্তু আগের দিন আপনাদেরকে ম্যারিনা বে স্যান্ডসের উপর থেকে দৃশ্যটা ঠিক করে দেখাতে পারিনি। তবে আজকে আমার কিন্তু রাত 9টা পর্যন্ত এখানে থাকার সুযোগ আছে। এই পথটার পাশ দিয়ে কিন্তু বসার মতন জায়গা আছে, এবং যত মানুষ না সিটে বসে আছে তার থেকে বেশি মানুষ বসে আছে হচ্ছে নিচে মেঝেতে বসে বসে কিন্তু এক একজন দৃশ্য উপভোগ করছে, ছবি তুলছে। এই জায়গাটার সঙ্গে যদি আমি কোনো কিছুর মিল খুঁজে পাই আমার প্রাক্তন ভ্রমণ থেকে, সেটা হবে হচ্ছে দুবাইতে পাম আইল্যান্ডসের উপরে একটা ভিউ পয়েন্ট ছিল, আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম পর্বে। সেই ভিউ পয়েন্টের সাথে এটার কিন্তু খুব মিল আছে। আমার পিছে দিয়ে এখানে যে অঞ্চলটা, ওই ওপর থেকেও কিন্তু মানুষজন খাওয়া দাওয়া করতে করতে সিঙ্গাপুর শহরের দৃশ্য দেখতে পাচ্ছে। তার পাশাপাশি নিচেও কিন্তু ক্যাফেটেরিয়া আছে। এখানে যে আমি এর আগের দিন যে জুস নিলাম, সর্বনিম্ন খরচ পড়ে হচ্ছে সিঙ্গাপুর ডলার 10, আর 15-20 করে বিভিন্ন রকমের বিকল্প আছে। আমার পাশ দিয়ে সিঙ্গাপুরের বিখ্যাত ডাউনটাউন দেখা যাচ্ছে। হেঁটে হেঁটে কিন্তু এখন উপরের দিকে উঠছি, সর্বোচ্চ যেই পর্যন্ত উঠতে পারা যায় সেদিকে আমাকে নিয়ে যাচ্ছে হাঁটা পথটা। এই যে এই বরাবর যাচ্ছি। তো আসলে ম্যারিনা বে স্যান্ডসের উপরে একটা লম্বা ডেক আছে, 3টা দালানের উপর দিয়ে সংযোগ স্থাপন করে। আমাদের যেসব টিকিট, এসব টিকিট আসলে ওই যে সুইমিং পুল সহ যে অঞ্চলটা, ওখানে যাওয়া যায় না। আমরা শুধুমাত্র একটা অবজারভেশন ডেকের উপরেই কিন্তু ঘুরতে পারি। আর যেখানটাতে আসছি ওই কোনা বরাবর ম্যারিনা বে স্যান্ডসের ওই যে সুইমিং পুল সহ যে অঞ্চলটা, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো আজকে আমরা ম্যারিনা বে স্যান্ডসের এই অবজারভেশন ডেকের উপর থেকে শহরটা যে জ্বলে উঠবে সেই দৃশ্যটা মিলেমিশে উপভোগ করব, এবং এখান থেকে তারপরে আমার হোটেলের দিকে যাব। আসেন আমরা পুরো দৃশ্যপটটা উপভোগ করি। আমি এখান থেকে নিচ বরাবর যে সকল দালান কোঠা দেখতে পাচ্ছি তার অনেক কিছু কিন্তু আধুনিক সময় যেরকম প্রতিষ্ঠিত উপনিবেশ আমলে অনেক দালান কোঠা কিন্তু তৈরি করা হয়েছে।
আমাদের এশিয়া মহাদেশের অনেক রাষ্ট্র কিন্তু কিছু কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছে। তার ভিতরে কিন্তু অন্যতম ছিল হচ্ছে আমরা পশ্চিম ইউরোপীয় শাসকদের দ্বারা অনেক দিন কিন্তু শাসিত হয়েছি। আমরা যারা সেই ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে ছিলাম, ইনারাও কিন্তু স্ট্রেইট সেটেলমেন্টের অন্তর্ভুক্ত। সে 1800 দিক থেকে শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আওতায় কিন্তু ছিল। পরবর্তীতে একটা পর্যায়ে এটা কিন্তু ক্রাউন কলোনিতে রূপান্তরিত হয়েছিল। সেই সময় ব্রিটিশরা যেরকম চমৎকার গুরুত্ব আরোপ করেছে এখানকার দালান কোঠা তৈরি করতে, তার পাশাপাশি যেসব সমস্যা তৈরি করছিল, সিঙ্গাপুর কিন্তু সকল সমস্যা উতরিয়ে পৃথিবীর একটা উন্নত রাষ্ট্রের খেতাব পেয়ে গেছে। তবে আমাদের দিকে তাকিয়ে দেখেন, আমরা কিন্তু এখনও উপনিবেশের কড়া বাস্তবতা আজ অবধি পার করে যাচ্ছি। সিঙ্গাপুরের থেকে আমাদের বহু কিছু শেখার আছে। ও যে গাছগুলোতে যে বিভিন্ন রং দিয়ে সাজানো হচ্ছে, তাকে দেখেন, বর্ণিল সাজে কিন্তু এখন গাছগুলা সজ্জিত, বারবার রং পাল্টাচ্ছে। তার আরেকটা পাশ দিয়ে ওই অংশগুলোই হচ্ছে ওই যে সে ক্লাউড ফরেস্ট আর ফ্লাওয়ার ডোম, সেই দুটাই কিন্তু ঘুরে ঘুরে দেখলাম আমরা। চলে আসছি আবার সেই আগের হাঁটা পথে। আমার এই পাশ দিয়ে বাগানের পেছন দিয়ে কিন্তু সড়ক চলে গেছে। আমার মনে একটা ক্ষীণ আশা আছে, ওই যে গার্ডেন্স বাই দ্য বেতে গেলে হয়তো ওই যে সুপার ট্রিগুলোতে যে আলো জ্বলছে সেটা আমি হয়তো ধরতে পারবো। সে আশা নিয়ে আমি ওইদিকে আগাচ্ছি। বাজে এখন রাত 8:30। আমি এখানে একটা সুপার ট্রির নিচে এসে বসছি। শুধু আমি এখানে না, হাজার হাজার পর্যটক এসছে, তারা সবাই কিন্তু আশপাশে জায়গা দখল করেছে। মোট কথা ঠিক 8:45-এ একটা অনুষ্ঠান হবে। চারপাশ দিয়ে যে সুপার ট্রিগুলো আছে এগুলো জুড়ে কিন্তু বিভিন্ন রকমের আলোকসজ্জা আমরা সবাই মিলে দেখব। এটা একদম বিনামূল্যে দেখা যাচ্ছে। অসাধারণ অনুষ্ঠান দেখলাম, প্রায় 13 মিনিট ব্যাপী কিন্তু অনুষ্ঠানটা চলেছে। খুবই ভালো লেগেছে। কি পরিমাণে ভিড় দেখেন, যারা এখন অনুষ্ঠানটা দেখে বের হয়ে যাচ্ছে এই পথে। দর্শক, বিদেশের মাটিতে বসে দেশি খাবার খাচ্ছি। সাথে আছে হচ্ছে করলা ভাজি, মাছ নিলাম, রুই মাছ একটা বড় টুকরা এসছে, ডাল এসছে। তো এগুলো সব কিছু মিলায় আজকে আমার সবচেয়ে সস্তায় খাওয়া হচ্ছে। বিলটা আসছে হচ্ছে 8 সিঙ্গাপুর ডলার। হ্যাঁ, তার ভিতরে কিন্তু পানি অন্তর্ভুক্ত। ঢাকা রেস্টুরেন্ট নামের একটা রেস্টুরেন্টে এসেছি, লিটল ইন্ডিয়াটার খুব কাছে। এই জায়গাটা হচ্ছে মুস্তফা শপিং সেন্টার বলে। এটা খুব জমজমাট একটা জায়গা। যারা বাংলাদেশ থেকে ভ্রমণে আসে সিঙ্গাপুরে তারা কিন্তু সেখানে যায়। মুস্তফার কাছে একটা গলিদের ভিতরে ঢুকলাম, একটা চত্বরের মতন আসলাম। সেখানে দেখি আশপাশে সব বাংলাদেশি দোকান। রাত বাজছে 12টা। আমি এখন সিঙ্গাপুরের বিখ্যাত মুস্তফা সেন্টারটার সামনে দাঁড়িয়ে আছি। আজকে শুধু আর ধৈর্য হচ্ছে না এটার ভিতরে ঢুকতে, তবে এটা কিন্তু মাঝরাত পর্যন্ত চালু থাকে। যতদূর আমি জানি রাত 2টা পর্যন্ত চালু থাকছে। এখান দিয়ে যারা বসে আছে হাঁটা চলাফেরা করছে, আমি বেশিরভাগকে দেখেছি হচ্ছে বাংলাদেশি। সিঙ্গাপুরের সর্বশেষ দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের সকালটা মোটামুটি নাস্তা খেয়ে আশেপাশে কিছুক্ষণ হাঁটা চলাফেরা করে আজকে দুপুর কিন্তু বের হয়ে গেছি। আমাদের হোটেল অঞ্চল থেকে এসেছি সিঙ্গাপুরের প্রাক্তন মুসলমান প্রধান অঞ্চলে। আজও এখানে প্রচুর পরিমাণে ইসলামিক রেস্তোরাঁ, মুসলমানদের এখানে আনাগোনা কিন্তু লেগে আছে, মসজিদ পর্যন্ত আছে। আজকে আমি একা নই, আমার সঙ্গে একজন সাথী আছে, আমার একজন পরিচিত ছোট ভাই মালয়েশিয়াতে থাকতো, ওর নাম হচ্ছে শাহিন। মালয়েশিয়াতে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানেই পড়াশোনা করেছে এবং গত দীর্ঘ অনেকগুলো বছর সিঙ্গাপুরে কিন্তু পেশাজীবী হিসেবে জীবন পালন করছে। তো আমি একটু ছোটো করে ইতিহাস বলি। আমার যে পিছে যে লেনটা দেখতে পাচ্ছেন, হাজি লেনটা, একটা সময় এখান থেকে কিন্তু হজ যাত্রীদের হজে যাবার কার্যক্রম চলত। কিন্তু ধাপে ধাপে এখানে যেসব সম্প্রদায় আগে থাকতো তারা কিন্তু এসব অঞ্চল ছেড়ে গেছে। বর্তমানে এই হাজি লেনে কিন্তু আপনি প্রচুর বার পাবেন। তার পাশাপাশি পাবেন হচ্ছে কাপড় চোপড় কেনাকাটার ব্যবস্থা, আইসক্রিম খান, হয়তো রেস্টুরেন্টে বসে কিছু খাওয়া দাওয়া করেন এবং বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হয়তো কেনাকাটার ব্যবস্থা। আর এটার পাশ ঘিরে যেসব অঞ্চল আছে না, এগুলো সবই হচ্ছে খুব জমজমাট।
তো আজকের এই দুপুরটা আসেন আমরা এই অঞ্চলটা ঘোরা শুরু করি, ধাপে ধাপে এখানকার কিছু ইতিহাস সম্পর্কে জানি, তারপর দেখি সারাটা দিন কেমন কাটে। জোহর সালতানাতের অধীনে এককালে এদিককার কিছু অঞ্চল জুড়ে হজযাত্রীদের মেলা বসত। কাম্পং হাজি নামে এদিকে একটি পাড়া ছিল। আজকের হাজিলেন বাহারি পর্যটকের রঙিন মেলা। সবই আছে, শুধু হজযাত্রীদের অতীতের হাক ডাক নেই। দালান কোঠার দিকে তাকালেই বুঝবেন ইউরোপীয় উপনিবেশের স্মৃতি বহন করছে এই পারে সিঙ্গাপুর। দর্শক, আমরা এখন বিখ্যাত কাম্পং গ্রামে চলে আসছি, যার মধ্যমণি হয়ে আছে অতীতের সুলতান রোড। গ্রাম বৃক্ষের সমাহার ছিল বলেই তার নামে গ্রামের নামকরণ করা হয়েছিল। অতীতের বর্ণালী সুলতান রোড আজ বুসরা রোড বলে খ্যাত, আর সেই রাস্তার মাথায় শোভা পাচ্ছে একটি চমৎকার মসজিদ। আমার পিছে দিয়ে যে মসজিদটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে সুলতান মসজিদ। 1824 সালে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। তখন কিন্তু সিঙ্গাপুররা ব্রিটিশ রাজত্বের অধীনে ছিল। তার পরবর্তীতে 1932 সাল নাগাদ এই মসজিদটাকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। অর্থাৎ এই মসজিদটার বয়স কিন্তু প্রায় 200 বছর হয়ে গেছে। এই যেই পথটা ধরে হাঁটছে এটাকে বলা হচ্ছে বুসরা স্ট্রিট। আর পাশ দিয়ে কিন্তু টার্কিশ রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে। তারা কিন্তু এখানে ডেকে ডেকে মানুষজনকে ভেতরে ঢোকানোর চেষ্টা করছে। একদম একটা মেলা মাখা আমেজ, প্রচুর মানুষজন হাঁটছে এখান থেকে এই বরাবর কিন্তু চলে যাচ্ছে। আর ওইদিকে ছিল হচ্ছে বাগদাদ স্ট্রিট, তার একটা পাশে ছিল হচ্ছে আরব স্ট্রিট। সব কিছু মিলিয়ে একটা মুসলিম পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। দর্শক, রাত বাজছে 9:30। চলছি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের দিকে। আশা করছি আপনারা সিঙ্গাপুর নিয়ে যে দুটা মাত্র পর্ব তৈরি করেছি তা দেখে পছন্দ করেছেন। পছন্দ করে থাকলে পরবর্তী যে কোনো পর্ব দেখার অপেক্ষায় থাকবেন। সবাইকে ধন্যবাদ।